বিজয় সুবর্ণ জয়ন্তীতে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশ জুড়ে চলছে উদযাপন। প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজে অংশ নেবেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকা দিল্লি ঐক্যে আঞ্চলিক শান্তি, বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নশীল দেশে উত্তরণ 50 বছরের অর্জন, কৃষি ও রপ্তানিতে কাঙ্ক্ষিত উন্নয়ন, বলছেন বিশ্লেষকরা। দেশের 18 ভাগ প্রাপ্তবয়স্ক, 12 ভাগ শিশু মানসিক সমস্যায় ভুগছেন, চিকিৎসা পান না 92%। এবং যুক্তরাজ্যে একদিনে করোনা শনাক্তে নতুন রেকর্ড, ওমিক্রন সংক্রমণের ভয়াবহতা বাড়ার শঙ্কা। স্বাগত সকাল 9টার 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এই মুহূর্তে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন এবং আমি সাফাত বিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজারো বছরের শৌর্য, বীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়াও মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণকারী আমন্ত্রিত সদস্যগণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ পুষ্পস্তবক অর্পণ করেন মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এদিকে বিজয় দিবস উপলক্ষে ভোর থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসতে শুরু করেন বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই মুহূর্তে সেখানে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে? শ্রদ্ধা জানাতে কারা কারা উপস্থিত হয়েছেন? সাধারণ মানুষ আজকের এই ঐতিহাসিক দিনটি সম্পর্কে কি বলছেন? দেখুন, বিজয়ের এই 50 বছর অর্থাৎ সুবর্ণ জয়ন্তীতে পুরো রাজধানীবাসী বলা যায় যে এখন এই সাভার স্মৃতিসৌধ মুখ হয়েছে। কেনই বা হবে না, 50 বছর পেরিয়ে গেছে আমাদের অর্জনের, বিশাল একটা অর্জন। সে অর্জনকে সারা পৃথিবীকে জানিয়ে দেওয়ার আজকের দিন, উল্লাসের দিন, উচ্ছ্বাস দেখানোর দিন। আজকে যদি আপনাকে স্মৃতিসৌধের সামনের অবস্থানটা যদি আপনাকে দেখে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাজারো মানুষের মাথা কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য মানুষ সেই ভোরবেলা থেকে তারা অবস্থান নিচ্ছে এখানে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষ হওয়ার পর মূল দরজা যখন খুলে দেওয়া হয় সাধারণের জন্য, তারপর থেকে শ্রদ্ধা নিবেদনের জন্য সাধারণের প্রবেশ শুরু হয়েছে। বিভিন্ন পেশাজীবী, ছাত্র সংগঠন এবং এলাকার বিভিন্ন ক্লাব থেকে শুরু করে সব বয়সীরা এখন মিলন মেলা পরিণত হয়েছে এই স্মৃতিসৌধ। আমরা জানি আমাদের ঐতিহ্য, শীর্ষে একদম শৌর্য এবং বীর্যের প্রতীক বলা যায় যে আমাদের এই স্মৃতিসৌধ সারা পৃথিবীকে জানিয়ে দেওয়ার দিন আজকে বুঝিয়ে দেওয়ার দিন। তলাবিহীন ঝুড়ি থেকে আজকে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে বাঙালিকে একটা সময়ে সারা পৃথিবীর মানুষ অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য করত, সেটি ধীরে ধীরে গত 50 বছরের ভেতরে আজকে বাঙালি নিজের মাথা উঁচু করে জানান দিচ্ছে সারা পৃথিবীকে। দাবিয়ে রাখতে পারবে না বাঙালিকে, যেটি আজ থেকে 50 বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছিলেন, সেটি আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আপনাকে বলে রাখি, এখানে যারা এসছেন প্রত্যেকেই দেশত্ববোধক গান সহ নানান রকমের তাদের সারাদিনের কর্মসূচি নিয়েই তারা এখানে এসছেন এবং অনেকেই পরিজনকে নিয়ে এখানে এই শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হওয়ার পর তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন। এবং পাশাপাশি সবথেকে বড় যে অর্জনটা, এই 50 বছরে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ এবং পাশাপাশি উন্নয়নশীল রাষ্ট্রের দিকে ধাবিত হওয়া, এই অর্জনগুলো একদিনে হয়নি। এই পথ চলার ভিতরে দীর্ঘ সময় আমরা দেখেছি যে সাম্প্রদায়িক
শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে, দেশকে লড়াই করতে হয়েছে, সেখান থেকে জিতে সেখান থেকে এগিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে। সেই বাঙালির দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার বাঙালির যে প্রত্যয়, সে প্রত্যয়ের আজকে বিচ্ছুরণ ঘটেছে, বিস্ফোরণ ঘটছে। সারা পৃথিবীর মানুষ আজ অবাকে তাকিয়ে আছে, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশের আজ খুশির, চরম খুশির সময় এবং সেই সাথে সারা বাংলাদেশের মানুষের আত্মপরিচয় পুরো পৃথিবীকে জানিয়ে দেওয়ার দিন। 50 বছর আগে যে হানাদার বাহিনী, যে জান্তা, যে পাকিস্তানি শাসক বাংলাদেশকে নিপীড়নের একেবারে বলা যায় যে সর্বকনিষ্ঠ এবং সব নিষ্পেষিত অবস্থায় নিয়ে গিয়েছিল, সেখান থেকে বাঙালি আজ ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে এবং সারা পৃথিবীর সামনে বিস্ময়ে পরিণত হয়েছে। বাংলাদেশের এই অর্জন, সেই অর্জনকে স্মৃতির সাথে মিলিয়ে নিয়ে সারা অতি শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা যারা এসেছিলেন তারাও শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে চলে গেছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এখানে এসছেন। তারা শ্রদ্ধা নিবেদন শেষ করার পর এখান থেকে কিছু গণমাধ্যমের কর্মীদের সাথে তাদের বক্তব্য আদান প্রদান শেষে তারা এখান থেকে চলে যাবেন। এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলেন এবং তারা আসছেন। যেহেতু আজকে বিকেল পর্যন্ত পুরো এই স্মৃতিসৌধ চত্বর উন্মুক্ত থাকবে সবার জন্য, যার কারণে সারাদিনই শ্রদ্ধা নিবেদন পর্বটি থাকবে। আর শহীদদের স্মৃতি পাশাপাশি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিয়েছেন, সেই পদক্ষেপগুলোর সাথে পায়ে পা মিলিয়ে এবং গলায় গলা মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আগতরা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তারা তৃপ্তির কিছুটা হাসি তাদের মুখে আমরা দেখেছি। তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যেসব রাজাকার আলবদর বাহিনী তাদের বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিল, তাদের এই সরকারের সময় তাদের বিচার হয়েছে এবং আরও বেশ কিছু বিচারের প্রক্রিয়াধীন রয়েছে, যার কারণে জাতীয় দায় যেটি রয়েছিল সে জাতীয় দায় থেকে খানিকটা মুক্ত হচ্ছে বাংলাদেশ। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের তালিকা, রাজাকারের তালিকা এবং বুদ্ধিজীবীদের তালিকা খুব দ্রুত প্রকাশ করারও দাবি জানিয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। নতুন প্রজন্মের দাবি, তাদের উপরে যে 2041 সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই দায়টা, সেই ভারটা যেন তারা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে, প্রগতিশীল বাংলাদেশ গড়তে পারে, সেই উদ্দেশ্য নিয়ে বর্তমান প্রজন্মকে গড়ে তোলাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কারণ মুক্তিযুদ্ধের চেতনা প্রত্যেকটা বাঙালির মনে প্রাণে এবং নতুন প্রজন্মের ভিতরে এই বীজ পরিপূর্ণভাবে রোপণ না করা গেলে পারে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এবং বিশেষ করে 2042 সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নটা অমলিন হয়ে যাবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান প্রজন্মকে সব থেকে বেশি অগ্রগতি ভূমিকা পালন রাখতে হবে। অনির্বাণ, আমরা আশা করছি যে এই অগ্রগতি অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 71-এর এই দিন পাকিস্তানি শোষণের শৃঙ্খল বাংলায় আসে স্বাধীনতা, বহুকাঙ্ক্ষিত সেই বিজয়। এখন ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক দেশের স্বপ্নে যে জয় অর্জিত হয়েছিল তার যথার্থ বাস্তবায়নের তাগিদ দিচ্ছেন গবেষক, রাজনীতিকরা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে রমনার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে 71-এর 7ই মার্চ স্বাধীনতা উন্মুখ জনতার সামনে পাকিস্তানের সঙ্গে পথ চলার 23 বছরের ইতিহাস তুলে ধরেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। দিক নির্দেশনামূলক সেই ভাষণে মুক্তিকামী বাঙালিকে বজ্রকণ্ঠে উদ্দীপ্ত করেন তিনি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে স্বাধীনতা। 71-এর 16 ডিসেম্বর বিকেলে রেসকোর্স ময়দানে 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিজয়ের 50 বছরে এর অনিবার্যতা নিয়ে জানালেন বর্ষিয়ান এই রাজনীতিক। পাকিস্তানের শাসন, শোষণ, বঞ্চনা এবং কলোনি সুলভ, আমাদের উপনিবেশ সুলভ আচরণ বাঙালির আত্মোপলব্ধি জাগিয়ে দেয় এবং আত্মপরিচয়ের সন্ধানে সে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়। তার পরিণতি মুক্তিযুদ্ধ।
এ বিজয়কে বাংলার সর্বকালের শ্রেষ্ঠ অর্জন অভিহিত করে জাতির পিতা ও জাতীয় চার নেতা হত্যার বিচারের পাশাপাশি যুদ্ধাপরাধের বিচারকেও বিশেষভাবে দেখছেন রাজনীতিকেরা। ব্যাপক উন্নয়ন কাজের প্রশংসা করে বলছেন, এখনও সেই বহু আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন পূরণ না হওয়ার কথা। অন্তত স্বাধীনতার স্বাদ জনগণের জীবনে পৌঁছে দেওয়া, যেটা বঙ্গবন্ধুর প্রতিশ্রুতি ছিল। রাষ্ট্র হবে তার নির্ভরতার প্রতীক। মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই শিক্ষা দিয়েছে। বিজয়ের সার্থকতা অর্জনে ৭১-এর অসাম্প্রদায়িক আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার বিকল্প নেই মনে করছেন গবেষকেরাও। সকলে মিলে এই বাঙালি জাতি যে অসাধ্য সাধন করে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছে, যেই মতাদর্শের ভিত্তিতে, যে সম্প্রীতির আদর্শ, ধর্মান্ধতাকে নাকচ করে আজকে আমরা সেটা নিয়ে আমরা ঘুরে দাঁড়াবো। আর ঘুরে দাঁড়ালেই আমরা আরও দৃঢ়ভাবে অগ্রসর হতে পারবো। আমি শক্তির পরিচয় অনেক পাই, আমি দুর্বলতাকেও চিহ্নিত করি, কিন্তু আমি শক্তির উপরে আস্থাবান। রাষ্ট্রের সামগ্রিক অগ্রগতির স্বার্থে শিক্ষা সংস্কৃতিতে বিশেষ গুরুত্বের তাগিদ গবেষকদের। বলছেন, তাহলেই নতুন প্রজন্মের হাত ধরে প্রতিক্রিয়াশীলতাকে পেছনে ফেলে প্রগতিশীলতার পথে ধাবিত হবে দেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান বিজয় দিবসের নানা আয়োজন সম্পর্কে জানাতে এবার রাজশাহী ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে এই পর্যায়ে আসলে কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে সম্পর্কে জানাবেন? বাঙালি জাতির আজকে সবচেয়ে আনন্দের দিন, বিজয়ের দিন, কারণ আমরা বিজয়ের মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে আজকে আমরা নানা আয়োজন আমরা দেখছি। আমি এখন রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি। এইখানে যে কুচকাওয়াজ সহ অন্যান্য যে আয়োজন, সেটি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। যারা প্রধান অতিথি তিনি উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে এখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এখানে বিভিন্ন স্কুল, পুলিশ, আনসার, বিডিবি সব ধরনের বিভিন্ন দপ্তরের সবাই আছেন। এখানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করবেন প্রশাসন উদ্যোগের কর্মকর্তারা। তারপরে মনোজ্ঞ ডিসপ্লে এখানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠান করা হবে। আমরা দেখছি এই আয়োজনের পরই আমরা জানি যে জেলা প্রশাসনের উদ্যোগে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আজকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে। এছাড়াও আমরা দেখছি যে দিনভর নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে রাজশাহী নগরী জুড়ে কিন্তু নানা আয়োজনের অনুষ্ঠানের যে আয়োজন সেটি করা হয়েছে। যদি জানায় যে আজকে সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঠিক ভোর 5:30 থেকে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সত্তারের নেতৃত্বে সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। এরপরে একে একে বিভিন্ন হলের প্রাদাক করা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা তারা কিন্তু একে একে সেখানে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়া রাজশাহী নগরীর রাজশাহী কলেজ শহীদ মিনার, কোর্ট শহীদ মিনারে আমরা দেখেছি যে প্রশাসনের উদ্যোতন কর্মকর্তারা সহ সাধারণ সর্বস্তরের মানুষ কিন্তু তাদের শ্রদ্ধা জানিয়েছে। রাজশাহী কলেজে সকাল থেকে কিন্তু যে সাধারণ মানুষ থেকে সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সী মানুষ কিন্তু এই বিজয় দিবসের আনন্দ তারা ভাগাভাগি করে নিচ্ছেন। তারা শহীদ মিনারে যাচ্ছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং বিজয় যে উল্লাস ৫০ বছর পূর্তি সেইটি তারা পালন করতে দেখেছি। এছাড়াও আমরা দেখছি যে রাজশাহী সিটি কর্পোরেশন সহ অন্যান্য সব দপ্তরের বিভিন্ন আয়োজন আজকে সকাল থেকে হচ্ছে এবং বলা যায় যে দিনভর নানা আয়োজন চলবে। আমরা জানি যে বিজয় দিবসকে উল্লেখ করে রাজশাহী কারাগার থেকে বেশ কিছু বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে, সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। চিকিৎসা কেন্দ্র, বিভিন্ন শিশু সদন, এতিমখানাতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। বাদজোহর দোয়া মাহফিলের আয়োজন করা হবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে। নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উৎসব। মাইনুল হাসান, আপনি থাকুন। আমরা যাচ্ছি বগুড়া, সেখানে রয়েছে আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় কি ধরনের অনুষ্ঠান চলছে এখন? আপনি এখন ঠিক কোন জায়গাটাতে রয়েছেন আর সারাদিন আর কি কি আয়োজন রয়েছে? সকালে তোপধ্বনির মাধ্যমে যে দিনের সূচনা হয়েছে, তারপর পরে ছিল শহীদ বেদিগুলোতে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানানো। এখন শহীদ চান্দু স্টেডিয়াম, যেটি বগুড়ার সবচেয়ে বড় স্টেডিয়াম, সেখানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এখানে প্রায় ৯২টি দল তাদের যে কুচকাওয়াজ সেখানে অংশ নিয়ে তারা তাদের পাশাপাশি কুচকাওয়াজের পাশাপাশি তারা নানা ধরনের খেলার আয়োজনে থাকছেন। মোট কথা বিজয় দিবসের এবারের আয়োজন আমার কাছে মনে হচ্ছে যে বিগত বছরগুলোতে আমি দেখেছি যেমনটা, তার চেয়ে
চেয়ে একটু বেশি উৎসবমুখর এবং সবখানেই একটি আনন্দ এবং উচ্ছ্বাসের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাইফেল শুটিং, এয়ারগান শুটিং, একই পাশে তারা আর পাশাপাশি আরও কিছু আয়োজন রয়েছে। সেই আয়োজনগুলো নিয়ে আসলে উৎসবমুখর একটি পরিবেশের মধ্যে দিয়ে মূলত আজকের দিনটির কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। এই দুপুরের পরে এই মাঠে আয়োজন রয়েছে আরও একটি খেলাধুলার পাশাপাশি আজকে আলোচনা সভা রয়েছে। একই সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, মুক্তিযোদ্ধা পরিবারগুলোকে সংবর্ধনা দেওয়া হবে। সব মিলিয়ে বলা যায় যে উৎসবমুখর একটি পরিবেশে বগুড়া আজকের দিনটি পার করবার জন্য নানা ধরনের আয়োজন করেছে। আর সবচেয়ে বড় যে বিষয়টি সেই দেখতে আমরা পাচ্ছি যে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে সব বয়সের মানুষ এসেছে। বিশেষ করে শিশুদের আনন্দের যাওয়াটা যেন আমার কাছে একটু বেশি মনে হচ্ছে। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের এবারে আসার কারণ হিসেবে জানতে চাই। তারা বলেছে যে তারা তাদের বাবা মার কাছ থেকে বাংলাদেশের বিজয়ের যে গল্প শুনেছে সেটির একটি ছোঁয়া দেখতে চায় এই আয়োজনে এসে। রাজশাহী ও বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা বিজয় দিবস উদযাপনের খবর। রাজধানীর আগারগাঁও প্যারেড গ্রাউন্ডে চলছে বিজয় দিবসের কুচকাওয়াজ। সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। শুরু হয় দেশকে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার এক কঠোর সংগ্রাম। ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় মহান বিজয়। প্রতি বছরের মতো এবারও জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করছে সেই বীর শহীদদের, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আজ আমরা তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ভবিষ্যৎ প্রজন্ম তাদের কৃতিত্বময় অবদানের সাথে পরিচিত হয়ে দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই সম্মিলিত কুচকাওয়াজ জাতীয় পর্যায়ে মহান বিজয় দিবস পালনের সামগ্রিক আয়োজনের একটি অংশ। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত হচ্ছে আজকের এই মহতী অনুষ্ঠান। Ladies and gentlemen, as a part of the Victory Day celebration, Bangladesh Armed Forces and other forces and organizations will present a colorful parade. Under the directives of the Ministry of Liberation War Affairs and supervision of the Armed Forces Division, 9 Infantry Division of Bangladesh Army has orchestrated the entire program. সমবেত সুধী, জানিয়ে দিচ্ছি আজকের মহান বিজয় দিবস কুচকাওয়াজ অনুষ্ঠানের ক্রমধারা। সকল কন্টিনজেন্টের প্যারেড ময়দানে প্রবেশ, জাতীয় পতাকাবাহী দলের কুচকাওয়াজে যোগদান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও 3 বাহিনী প্রধানগণের আগমন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির আগমন, ভারতের মহামান্য রাষ্ট্রপতির আগমন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সালাম গ্রহণ এবং কুচকাওয়াজ পরিদর্শন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল, বীর শ্রেষ্ঠগণের প্রতিকৃতি এবং মুক্তিযোদ্ধা দলের স্যালুটিং মঞ্চ অতিক্রম, পদাতিক বহর এবং অন্যান্য বাহিনীর কুচকাওয়াজ, প্যারা ট্রুপার দলের অবতরণ ও অভিবাদন, স্পেশাল প্যাট্রোল ইনসারশন অ্যান্ড এক্সট্রাকশন অপারেশন ডিসপ্লে, সম্মিলিত ইউএন এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের কুচকাওয়াজ, আর্মি এভিয়েশন, নেভাল এভিয়েশন এবং র্যাব ফোর্সেসের ফ্লাইপাস্ট, যান্ত্রিক বহরের কুচকাওয়াজ, বিভিন্ন মন্ত্রণালয়ের যানবাহন কর্তৃক স্যালুটিং মঞ্চ অতিক্রম, বিমান বাহিনীর ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে, সম্মিলিত বাদক দলের কুচকাওয়াজ, সমাপনী অনুষ্ঠান এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রস্থান। Ladies and gentlemen, let us inform you the sequence of events for today's parade. Parade marches in. National standard bearers join the parade. Arrival of the Honorable Minister, Ministry of Liberation War Affairs, Chief of Army Staff, Chief of Naval Staff, and Chief of Air Staff. Arrival of the Honorable Prime Minister. Arrival of the Honorable President of Bangladesh. Arrival of the Honorable President of India. Honorable President of Bangladesh takes salute and reviews the parade. Mural of the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Mural of the 7 Bir Shreshthos and contingent of freedom. এদিকে বিজয় সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অংশ নিয়েছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে বা স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, মোট কয়টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নিচ্ছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন।
অন্তত 30 থেকে 35টি শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রামের যে বিভিন্ন যে আধাসামরিক বাহিনীগুলো আছে সে সমস্ত বাহিনীর সদস্যরা সহ এখানে অন্তত 50টি প্রতিষ্ঠানের কর্মীরা এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন। একটু আগে জাস্ট 5 মিনিট আগে এই কুচকাওয়াজে যে সালাম গ্রহণ সেটি শেষ হয়েছে। এখন এখানে ডিসপ্লে অনুষ্ঠিত হবে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পুরো কুচকাওয়াজ অনুষ্ঠানটিকে ঘিরে এখানে এখন হাজারো শিশু কিশোর যারা স্কুল কলেজে বা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তারা একত্রিত হয়েছেন। একটি আনন্দমুখর বর্ণিল পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং আমরা দেখেছি যে এখানে মূলত বেলা আরও প্রায় 1 ঘন্টা আগে এই কার্যক্রমটি শুরু হয় বা এই আয়োজনটি শুরু হয়। শুরুতে এখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমেই মূলত এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং তারপরে এখানে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন বাহিনীগুলোর যারা সদস্য আছেন তারা সালাম, এখানে যারা প্রধান অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ছিলেন তাকে সালাম দিয়ে মূলত এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেছে। আজকে সকাল থেকে যদি একটু বলি যে চট্টগ্রামের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছেন সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের পর 6:30টার দিকে যে মূল কার্যক্রম বিজয় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরগুলো। এরপরে বেলা 7:30টার দিকে আমরা সকালে দেখেছি যে সাধারণের জন্য এই আয়োজন অর্থাৎ শহীদ মিনারটি খুলে দেওয়া হয়েছিল। এরপরে সেখানে আস্তে আস্তে মানুষের ভিড় বাড়তে থাকে এবং এখনও আমরা সেখান থেকে কিছুক্ষণ আগে এখানে এসেছি, মূলত সেখানে হাজারো মানুষ শহীদ মিনারে ভিড় জমিয়েছে এবং পাশাপাশি এই মুহূর্তে চট্টগ্রামের যে এই এমএআজি যে স্টেডিয়ামটি এখন শিশু কিশোরদের কাকলিতে মুখরিত অবস্থায় আছে এবং এখানে আজকে বিকেলে 3টা নাগাদ যেহেতু সারা দেশের যে একটি শপথ গ্রহণ অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে, সেটিও এখানে অনুষ্ঠিত হবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আরেকটি জায়গায় প্যারেড ময়দানে সেখানে অনুষ্ঠিত হবে আলাদাভাবে দুটি। আর এছাড়া আগামীকাল এখানে বিজয় কনসার্ট রয়েছে। তো এই বিজয় বিশেষ করে বিজয় দিবস অর্থাৎ মুক্তিযুদ্ধের স্বাধীনতার যে বিজয় উদযাপনের 50 বছর সুবর্ণ জয়ন্তী, পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে ঘিরে চট্টগ্রামে এক উৎসব মুখর পরিবেশ ইতিমধ্যে তৈরি হয়েছে এবং এই পুরো ব্যবস্থাপনাটি যাতে একটি নিরাপদ এবং সুখে ভালোভাবে হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে একটি বিস্তারিত অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। স্তরভেদে 2 থেকে 3 স্তরের নিরাপত্তা এই সমস্ত যে ইভেন্টগুলো হবে ইভেন্টগুলোকে ঘিরে নেওয়া হয়েছে। বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপনের খবর চট্টগ্রামের এমএআজি স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রথম প্রহরে উৎসবে মেতে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসিতে বিজয় উৎসব উদযাপন করছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাত 12টা 1 মিনিটে আতশবাজি ফুটিয়ে উৎসবে মেতে ওঠেন তারা। বিজয়ের 50 বছর উপলক্ষে ক্যাম্পাসে 50টি ফানুস উড়িয়ে উদযাপন করে শিক্ষার্থীরা। টিএসসি, কলাভবন ও রাজু ভাস্কর্যে ছড়িয়ে পড়ে তারুণ্যের উৎসব। আলোকসজ্জা ও দেশাত্মবোধক গানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় নেচে গেয়ে উপভোগ করা হয় বিজয়ের আনন্দ। তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিনে ভারতের রাষ্ট্রপতি আজ জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল 10:30টায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজেও অংশ নেবেন তিনি। বিকেল 4:30টায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার প্রথম দিনে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিচালনায় থাকবে সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ। এর আগে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঢাকা দিল্লি যৌথভাবে কাজ করছে বলে আঞ্চলিক শান্তি অক্ষুণ্ণ আছে বলে ভারতের রাষ্ট্রপতিকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া এই দেশ কাউকে সংখ্যালঘু হিসেবে দেখে না বলেও জানান তিনি। পরে র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রশ্নে ভারতের পররাষ্ট্র সচিব জানান, ভারত তৃতীয় পক্ষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নিজ বাসায় তৈরি মিষ্টি নিয়ে এসেছেন ভারতের রাষ্ট্রপতি। সোনারগাঁও হোটেলে সাক্ষাতের সময় তা প্রধানমন্ত্রীকে তুলে দেন তিনি। পরে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি আসে কুমিল্লা কাণ্ডের প্রসঙ্গ। এ প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে কাউকেই সংখ্যালঘু হিসেবে দেখা হয় না। দুর্গাপূজার পরে যে সমস্যা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে সংখ্যালঘু হিসেবে কাউকে ট্রিট করা হয় না, সকলকে সমান অধিকারে নাগরিক অধিকার দেওয়া হয়। আগামী 50 বছর আমরা আশা করি
যে আমরা বিভিন্ন দিকে মিউচুয়ালি উভয় দেশে আমরা একে অপরের সাহায্য করে সবাই আমরা উন্নত শিখরে পৌঁছব। পরে এক সংবাদ সম্মেলনে র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ঢাকা দিল্লি সম্পর্ক এখন অনন্য উচ্চতায়। তৃতীয় পক্ষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখে না ভারত। I hesitate to speak about what third countries are doing. We don't look at our relationship. বাংলাদেশের র্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা নিয়ে তৃতীয় পক্ষ হিসেবে কোনো মন্তব্য করতে চাই না। তবে এটা বলতে পারি, অন্য দেশের বিচার বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশকে দেখে না ভারত। বাংলাদেশ ভারত নানা বন্ধনে আবদ্ধ। চীন বা অন্য কোনো দেশের সঙ্গে এই সম্পর্কের তুলনা চলে না। আরেক প্রশ্নের জবাবে শ্রীংলা বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, জাপানের সমন্বয়ে গঠিত কোয়াডের সঙ্গে বাংলাদেশ যুক্ত হবে কিনা সেটি তাদের বিষয়। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ ও বাণিজ্য সহ পারস্পরিক সহযোগিতায় জোর দিয়েছেন দুদেশের রাষ্ট্রপ্রধান। ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে পৌঁছলে রামনাথ কোবিন্দকে স্বাগত জানান মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। উন্নয়নের অংশীদারিত্ব এবং করোনা মহামারী মোকাবিলায় একযোগে কাজ করার কথাও বলেন দুই দেশের রাষ্ট্রপতি। বঙ্গভবনে আয়োজিত নৈশভোজে ভারতের ফার্স্ট লেডি সবিতা কোবিন্দ ও রাষ্ট্রপতির কন্যা স্বাতী কোবিন্দ সহ সফরকারীরা অংশ নেন। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারা। শহীদ মুক্তিযোদ্ধাদের আদর্শ বাংলাদেশের ভবিষ্যতের পাথেয় হবে বলে মনে করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর দর্শনার্থী বয়ে এই অনুভূতি ব্যক্ত করেন তিনি। পরে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। এর আগে বুধবার সকাল 11:15টায় দিল্লি থেকে ঢাকা আসেন ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার পর বাংলাদেশে রামনাথ কোবিন্দের প্রথম সফর। বিজয়ের সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষ এবং বাংলাদেশ ভারত সম্পর্কের 50 বছর পূর্তিতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আমন্ত্রণে তার বাংলাদেশ সফর। বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। ভিভিআইপি টার্মিনালে 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয় রামনাথ কোবিন্দকে। পরে দেয়া হয় গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনাও। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু নেতৃত্বের প্রতিরোধ গড়ে তোলা মুক্তিবাহিনী, আত্মত্যাগ করা মুক্তিযোদ্ধা সহ সব নারী ও পুরুষ যারা দেশের এই সংগ্রামে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি। তিনি মনে করেন, অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সম্মান ও ঐক্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। তার এই অনুভূতির কথা লেখেন পরিদর্শন বইয়ে। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রোপণ করেন একটি অশোকের চারা। স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান রামনাথ কোবিন্দ। তাকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত জাদুঘরটি ঘুরিয়ে দেখান বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতার 50 বছরের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এবং আর্থসামাজিক নানা সূচকে এসেছে উল্লেখযোগ্য অর্জন। অর্থনীতিবিদরা বলছেন, কৃষি, রপ্তানি, রেমিটেন্স প্রবাহেই মিলছে কাঙ্ক্ষিত উন্নয়ন। পরিকল্পনা মন্ত্রী জানান, উন্নয়নকে টেকসই করতে প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করেই এগিয়ে যাবে দেশ। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। এরপর বঙ্গবন্ধুর নেয়া নানা উদ্যোগে মাত্র 3.5 বছরে মাথাপিছু আয় 94 থেকে $278 উন্নীত হয়। জিডিপি প্রবৃদ্ধি ছাড়ায় 9%। পরের 3 দশক জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ের তেমন গতি দেখা না গেলেও গত এক যুগের ধারাবাহিক উন্নয়নে অর্থনৈতিক কর্মকাণ্ডে এসেছে নতুন মাত্রা। ধান, পাট, সবজি, মিঠাপানির মাছ, আম, আলুসহ কৃষি উৎপাদনে এসেছে ঈর্ষণীয় সাফল্য। গতি বেড়েছে রপ্তানি ও প্রবাসী আয়ে, মাথাপিছু আয় ছাড়িয়েছে $2,500 মার্কিন। মাত্র $8 বিলিয়ন একটা অর্থনীতি 72 সালে, সেটা আজকে $411 বিলিয়ন উন্নীত হয়েছে। এই 50 বছরের এই যে অর্জন, পৃথিবীর খুব কম দেশেই এরকম দেখতে পাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে আমরা উন্নত দেশও হব,
যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, শক্তিটা কোথায়? শক্তি প্রথমত কৃষি। এই 50 বছরে কৃষি প্রায় 4 গুণের মতো তাদের উৎপাদন বাড়িয়েছে। দ্বিতীয়ত যেটা কাজ করেছে প্রবাসী আয়। তৃতীয়ত যেটা আমাদের শক্তি সেটা হলো রপ্তানি। 786 কোটি টাকার বার্ষিক বাজেট দিয়ে শুরু করা বাংলাদেশ এখন ছাড়িয়েছে 6 লাখ কোটির ঘর। বঙ্গবন্ধু 1973 সালে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দারিদ্র্য দূরীকরণ আর অর্থনৈতিক মুক্তির যে পথরেখা তুলে ধরেছিলেন, তার ধারাবাহিকতায় বর্তমান সরকারও পরিকল্পনা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়নকে গুরুত্ব দিচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আওয়ামী লীগ পরিকল্পনার মাধ্যমে কাজ করে। সেই পরিকল্পনা শিল্পে, শিক্ষায়, কৃষিতে, প্রতিটি ক্ষেত্রে এই যে আমার যে আবহমানকালের যে প্রাকৃতিক যে আমাদের গঠন, এইটাকে সুরক্ষা দেওয়া, মাটিতে যারা কাজ করছে শুয়ে বসে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে, তাদেরকে সংযুক্ত করা, ইনক্লুড করা বাজারের মধ্যে। বাজার হলো সেটার অর্থ। এই হলো আওয়ামী লীগের এখনকার বর্তমান কাজের ধারা। করোনা মহামারী সহ বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করেও বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক অগ্রযাত্রা ধরে রেখেছে, তা জনগণের অদম্য কর্মস্পৃহা ও সঠিক নেতৃত্বে অব্যাহত থাকবে। উন্নত ও মর্যাদাশীল জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে পাবে নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুক্তিযুদ্ধের প্রতিটি পর্বের গৌরবের ইতিহাস মিশে আছে জাতীয় স্মৃতিসৌধের নির্মাণ শৈলীতে। তবে তা জানান এই স্মৃতিসৌধের দর্শনার্থীরা। নতুন প্রজন্মকে জানাতে কোনো সরকারি উদ্যোগও নেই। 1.5 বছর আগে সৌধের 7টি মিনারের তাৎপর্য লেখা বিলবোর্ড স্থাপনের আশ্বাস দেয় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, কিন্তু সেটা এখনো স্থাপন হয়নি। 150 ফুট উচ্চতার জাতীয় স্মৃতিসৌধের নকশা করেন সৈয়দ মাইনুল হাসান। 1952 থেকে 1971 সাল পর্যন্ত মুক্তি সংগ্রামের 7টি বড় ঘটনাকে ফুটিয়ে তুলেছেন 7টি স্তম্ভের মাধ্যমে। প্রথম স্তম্ভটি 1952 সালের ভাষা আন্দোলনের প্রতীক। ওই বছরের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে প্রাণ দেন সালাম বরকত, রফিক জব্বার সহ আরও অনেকে। 1954 সালের 10 মার্চ ছিল পূর্ব বাংলার প্রথম সাধারণ নির্বাচন। 223টি আসনে জয়লাভের মাধ্যমে ওই নির্বাচনে জয়ী হয় যুক্তফ্রন্ট। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে নির্মিত দ্বিতীয় স্তম্ভটি। 1956 সালে শাসনতন্ত্র আন্দোলনের সাক্ষী তৃতীয় স্তম্ভটি। ওই বছরের 23 মার্চ প্রণীত হওয়া প্রথম সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুর পাশাপাশি স্থান পায় বাংলা। 1962 সালে শিক্ষা আন্দোলনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চতুর্থ স্তম্ভটি। 17 সেপ্টেম্বর আইয়ুব খান সরকার শিক্ষা কমিশন গঠন করেন। ওই শিক্ষা কমিশন প্রণীত শিক্ষানীতির প্রতিবাদে ডাকা হরতালে নিহত হন একজন, আহত শতাধিক। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই গৌরব গাথাকে স্মরণ করে দাঁড়িয়ে আছে পঞ্চম স্তম্ভটি। ষষ্ঠ স্তম্ভটি দাঁড়িয়ে আছে 1969 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রতীক হিসেবে। ওই বছরের 24 জানুয়ারি আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র গণ অভ্যুত্থানে। আর সপ্তম স্তম্ভটি দাঁড়িয়ে আছে 1971 সালের 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের গর্বিত সাক্ষী হয়ে। 30 লাখ প্রাণের বিনিময়ে পাক সামরিক জান্তার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় নতুন একটি দেশ, বাংলাদেশ। 1.5 বছর আগে স্মৃতিসৌধ চত্বরে বিলবোর্ড স্থাপনের আশ্বাস দিলেও এখনও স্তম্ভের তাৎপর্য সম্বলিত বিলবোর্ড স্থাপন করেনি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এটা ব্যর্থতা ওইভাবে আমি বলতে চাই না, ব্যর্থতা কিনা যাচাই বাছাই করে তারপরে না পাবলিক নিতে হবে। তো আমরা এই সময়টা পাইনি, বিশেষ কোভিডের কারণে আমরা পিছিয়ে গেছি। অচিরেই আপনারা এটা পেয়ে যাবেন। এদিকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পাঠ্যপুস্তকে আলাদা বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে, এমনটাই মনে করছেন মুক্তিযোদ্ধারা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের মাসে কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কৃষক তার জমিতে ঘাস দিয়ে এঁকেছেন বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও স্মৃতিসৌধ। স্বাধীনতার তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানান কৃষক রুমান আলী শাহ। ফসলের মাঠে এমন শিল্পকর্ম দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। ফসলি জমিতে সবুজ ঘাস দিয়ে বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ, জাতীয় পতাকার আকৃতি, মাঝে রক্তিম অবয়ব, ওপরে লেখা মহান বিজয় দিবস, নিচে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কৃষক রুমান আলী শাহ তার 6% জমিতে এঁকেছেন বিজয় দিবস ও বাংলাদেশের প্রতীকী অনুষঙ্গ। বলছেন নতুন প্রজন্মের কাছে স্বাধীনতা ও দেশমাতৃকার তাৎপর্য তুলে ধরতে তার এই উদ্যোগ।
আর বিভিন্ন ধরনের জাতীয় দিবসে আপনার বিভিন্ন কর্মকাণ্ড আপনার বাংলাদেশের জন্য আমি তুলে ধরি আর কি। এটার ইচ্ছে হচ্ছে আপনার দেশপ্রেম থেকে সেটা করি। রুমান আলীর এমন শিল্পকর্ম দেখতে আসছেন অনেকেই। বিভিন্ন এলাকা থেকে বাইরে থেকে লোকজন আসে, আমাদের কাছে দেখে এটা ভালো লাগে। আসার পরে দেখলাম যে অনেক সুন্দর, হ্যাঁ, যা সবার কাছে ভালো লাগবে। এই কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। আশেপাশে অনেক প্রগতিশীল কৃষক, শিক্ষিত কৃষক যারা কৃষিতে এগিয়ে আসবে এবং আমাদের কৃষিতে সরকারের যে টার্গেট বাণিজ্যিক কৃষি সেটা বাস্তবায়নের তিনি বড় ভূমিকা রাখবেন। এর আগেও ফসলের মাঠে শাক দিয়ে শহীদ মিনারেকে সাড়া ফেলেছিলেন রুমান আলী শাহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশের 18 ভাগ প্রাপ্তবয়স্ক আর 12 ভাগ শিশু কিশোর কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। যারা গুরুতর মানসিক রোগে আক্রান্ত তাদের 42 ভাগের দীর্ঘমেয়াদী নানা রোগ আছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণায় এসব তথ্য জানা গেছে। গবেষণায় উঠে আসে মানসিক রোগে আক্রান্তদের 92 ভাগই চিকিৎসার সুযোগ পান না। শরীর ও মনের সুস্থতাই স্বাস্থ্য, কিন্তু মনের স্বাস্থ্যের বিষয়টি দেশে চরমভাবে উপেক্ষিত। স্বাস্থ্য ব্যবস্থায়ও খুব একটা গুরুত্ব পায় না মানসিক সমস্যার চিকিৎসা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা বলছে দেশের 18 ভাগ বয়স্ক জনগোষ্ঠী কোনো না কোনো মানসিক সমস্যায় আক্রান্ত। করোনায় বেড়েছে এই হার। করোনার প্রথম 10 মাসেই আত্মহত্যা করেন 14,000 মানুষ, যা স্বাভাবিক সময়ের চেয়ে বেশি। শুধু তাই নয়, শিশু কিশোরদের মধ্যেও 12 ভাগ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। পৃথিবীতে যত ধরনের মানসিক রোগ রয়েছে তার 50% শুরু হয়ে যায় 14 বছর বয়সের আগে এবং 75% শুরু হয় 25 বছর বয়সের আগে। অর্থাৎ কিশোর ও তরুণরাই কিন্তু মানসিক স্বাস্থ্য সংকটের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এছাড়া 15 থেকে 29 বছর বয়সী মানুষের মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে আত্মহত্যা। অর্থাৎ আমরা যদি কিশোর ও তরুণদের মানসিক স্বাস্থ্যের দিকে অধিকতর মনোযোগ দেই তাহলে তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন ঘটবে এবং আত্মহত্যার হারও কিন্তু কমে যাবে। দেশের প্রায় 17 কোটি মানুষের জন্য মনোরোগ বিশেষজ্ঞ মাত্র 300 জন। জেলা ও উপজেলা হাসপাতালে মনোরোগ চিকিৎসার ব্যবস্থা নেই। রোগীদের মাত্র 8 ভাগ চিকিৎসার সুযোগ পান, আর মোট স্বাস্থ্য বাজেটের মাত্র 0.5 ভাগ বরাদ্দ মানসিক স্বাস্থ্যের জন্য। মানসিক স্বাস্থ্য খাতে যদি আমরা কোনো ধরনের বিনিয়োগ করি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণায় দেখিয়েছে সেই বিনিয়োগ কিন্তু 5 বছরের মধ্যে 5 গুণ হয়ে ফেরত আসবে। অর্থাৎ এটিকে তারা বলছে বেস্ট বাই অপশন। অর্থাৎ মানসিক স্বাস্থ্য খাতে আমরা যত বেশি বিনিয়োগ করব, মানুষের মানসিক স্বাস্থ্যকে যত ভালো রাখবো, তত কিন্তু দেশ এগিয়ে যাবে, দেশের প্রবৃদ্ধিও বাড়বে। কারণ গুড মেন্টাল হেলথ, গুড পলিটিক্স, গুড মেন্টাল হেলথ, গুড এডুকেশন, গুড মেন্টাল হেলথ, গুড প্রোডাক্টিভিটি। স্বাস্থ্য বিভাগ বলছে মানসিক স্বাস্থ্যকে প্রাথমিক স্বাস্থ্যসেবায় অন্তর্ভুক্ত করতে কাজ শুরু হয়েছে। চূড়ান্ত হয়েছে জাতীয় কর্মকৌশল। এ বিষয়ে আমরা যথেষ্ট গুরুত্ব সহকারে এখন আমরা কাজ করছি যে প্রত্যেকটি জেলায় যাতে আমরা একটা মেন্টাল হেলথ কর্নার অথবা একটা সাইকিয়াট্রিস্টের পদ তৈরি করা, এই বিষয়গুলো আমরা এখন গুরুত্ব সহকারে দেখতেছি। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, 2030 সালের মধ্যে দেশে মানসম্মত মানসিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ। বুধবার দেশটিতে 78,000-এরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা মহামারী শুরুর পর দেশটিতে একদিনের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। যুক্তরাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার শঙ্কা, আগামী কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। বড়দিন উপলক্ষে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। নাগরিকদের আবারও করোনার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে বিশ্বে একদিনে 7,500-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়, নতুন করে শনাক্ত প্রায় 7 লাখ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 53,45,000, মোট আক্রান্ত 27,24 লাখের বেশি। একদিনে সর্বোচ্চ 1,500-এর বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্স ও জার্মানিতেও উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নতুন পদক্ষেপ নিয়ে ভাবছে বাইডেন প্রশাসন। মালয়েশিয়া সফরে গিয়ে বুধবার এই মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, মিয়ানমার শাসকদের উপর চাপে রাখতে এবং আবারও গণতান্ত্রিক পথে ফেরাতে একক ও সম্মিলিতভাবে পদক্ষেপ নেওয়া গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর দমন পীড়নকে গণহত্যা বলা যায় কিনা তাও খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মিয়ানমারের সামরিক বাহিনী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা অনেক দেশ। ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল সময় পার করছে।
মালয়েশিয়ার কাছে দক্ষিণ চীন সাগরে নৌকা উল্টে অন্তত 10 অভিবাসীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 4 জন নারী আছে। এখনও নিখোঁজ কমপক্ষে 29 জন, তাদের উদ্ধারে চলছে অভিযান। বৈরাভয় স্থানীয় সময় বুধবার ভোর 4:30টার দিকে মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যের উপকূলে নৌকাটি উল্টে যায়। প্রাথমিক ধারণা, নৌকাটিতে অন্তত 60 অভিবাসী ছিলেন। তারা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক। বাটাম দ্বীপ থেকে নৌকাটি রওনা হয় বলে মালয়েশিয়া সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাতে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। শেষ খবর পাওয়া পর্যন্ত 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উল্টে যাওয়া নৌকাটি পাওয়া গেছে তানজুং বালাওয়ের সমুদ্র সৈকতে। তবে নৌকাটির গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি। আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে 72 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপপ্রধান নাদা আল নাসিফ বলেন, তালেবান আফগানিস্তান দখলের পর থেকে শতাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য অভিযোগ আছে। বলেন, তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের পরেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড উদ্বেগ বাড়াচ্ছে। আগস্ট থেকে নভেম্বরের মধ্যে দেশটির শতাধিক সাবেক আফগান জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট সাবেক সরকারি কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে তালেবানের মুখপাত্র কুয়ারি সায়েদ হোস্তি বলেন, বিচার বহির্ভূত এসব হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই। এদিকে সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করে যে ডিক্রি জারি করেছে তাতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় তালেবান। ভার্চুয়াল বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার উত্তেজনার মধ্যে বুধবার এই বৈঠক হয়। শুরুতে দুদেশের মধ্যকার মিত্রতার প্রশংসা করেন তারা। চীন রাশিয়া একে অন্যের স্বার্থের প্রতি সম্মান দেখায় ও অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ করে না বলেও মন্তব্য করেন পুতিন। সীমান্তে শান্তি বজায় রাখারও অঙ্গীকার করেন দুই নেতা। এদিকে রুশ প্রেসিডেন্ট জাতীয় স্বার্থ রক্ষায় চীনের চেষ্টাকে জোরালো সমর্থন জানান জিনপিং। বৈঠকে বেইজিংয়ে আয়োজিত শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা জানান পুতিন। সে সময় জিনপিং এর সঙ্গে সরাসরি দেখা করার আশা জানান তিনি। প্রথমবারের মতো নারী পুলিশ প্রধান পেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। তিনি হলেন কিচান সিওয়েল। এই পদে নিয়োগ পাওয়া তৃতীয় কৃষ্ণাঙ্গ কর্মকর্তা তিনি। সাম্প্রতিক সময়ে বর্ণবাদী আচরণ, সহিংসতা, কর্মকর্তাদের দুর্নীতির বেশ কিছু ঘটনায় নিরাপত্তা বাহিনীর উপর আস্থা কমেছে। কিচান সিওয়েল নিউ ইয়র্ক পুলিশ বিভাগের উপর আস্থা ফিরিয়ে আনবেন বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্কে প্রায় 36,000 পুলিশ কর্মকর্তা আছেন। তাদের নেতৃত্ব দেবেন 49 বছর বয়সী সিওয়েল। করোনায় নিউ ইয়র্কে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিতে কঠিন দায়িত্ব তাকে পালন করতে হবে। তার পূর্বসূরি ছিলেন দেরলত শেয়া। 30 বছর পর অবসরে গেলেন তিনি। পঞ্চাশ বছরের বাংলাদেশের অন্যতম পরিচয় ক্রিকেট। টেস্টে পিছিয়ে থাকলেও ওয়ানডেতে বিশ্বমঞ্চে নিজেদের প্রমাণে সফল সাকিব মুশফিকরা। তবে ক্রিকেটের অর্জন আরও বেশি হতে পারত। আপাতত ব্যর্থতা যেন ভবিষ্যতে সাফল্যের পথ তৈরি করে, সেই প্রত্যাশা দুই সাবেক অধিনায়ক রকিবুল হাসান ও খালেদ মাসুদের। ক্রিকেটের এক একটা জয়ে দৃঢ় হয় পুরো দেশের বন্ধন। টাইগারদের সাফল্য উদযাপনে 56,000 বর্গমাইল জুড়ে থাকে নানা আয়োজন। টুকরো টুকরো সাফল্যে গত 50 বছরে সমৃদ্ধ টাইগার ক্রিকেট। বিশ্বমঞ্চে লাল সবুজের বড় পরিচয় এখন সাকিব মুশফিকরা। যাদের অবদানে এতটা পথ পাড়ি দেয়া, তাদের প্রথম সারিতে থাকবে রকিবুল হাসানের নাম। প্রতিভাবান হয়েও বাঙালি বলে অবহেলিত হয়েছিলেন দেশ স্বাধীনের আগে। ব্যাটে জয় বাংলা লিখে ক্ষুব্ধ রকিবুলের ক্রিকেটীয় প্রতিবাদ এখন সবারই জানা। মুক্তিযুদ্ধের আগেই আমি বিদ্রোহ করেছি ক্রিকেটের মধ্য দিয়ে। আমার মতো অনেকে যার যার অবস্থান থেকে তারাও কিন্তু এই কাজটা করেছে। আজকে 50 বছর আমাদের সুবর্ণ জয়ন্তী, জাতির জনক যিনি দিয়ে গেছেন আমাদের বাংলাদেশ নামে একটা চিত্র, বাঙালি জাতিকে একটা পরিচিতি দিয়ে গেছেন, ভূখণ্ড দিয়ে গেছেন। 97তে আইসিসি ট্রফি জয়, 99তে বিশ্বকাপ অভিষেকে তাক লাগানো পারফরম্যান্স, আর 2000 সালের টেস্টের অভিজাত ফরম্যাটে আত্মপ্রকাশ। স্বাধীনতার 50 বছরে দেশের অর্জনগুলোর অন্যতম ক্রিকেটের প্রতিষ্ঠিত শক্তি হয়ে ওঠা। আকবরদের হাত ধরে যুব বিশ্বকাপ জয় কিংবা সাকিবের সেরাদের সেরা হয়ে ওঠা, এসবই জানায় ক্রিকেট এখন 17 কোটি মানুষের খেলা। তারপরও সাম্প্রতিক ব্যর্থতায় চিন্তার ভাঁজ সবার কপালে। সেই ব্যর্থতার মধ্য দিয়েই সাফল্যের পথে হাঁটার তাগিদ। জায়গাগুলো থেকে প্লেয়ার তৈরি হয়ে বাংলাদেশে রিপ্রেজেন্ট করবে, সেই জায়গার একটা বড় ঘাটতি আছে। তো প্লেয়ার হয়তো বাংলাদেশ টিম হিসেবে রিপ্রেজেন্ট করছে, কিন্তু কোয়ালিটি প্লেয়ার হিসেবে রিপ্রেজেন্ট করছে না। তার জন্য হয়তো ইন্টারন্যাশনাল এরিয়াতে আমরা ভালো কিছু করতে পারছি না। আমার মনে হয় যে একটা ভালো পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যে এখন অবশ্যই আপনাকে ইন্টারন্যাশনালিতে ভালো করার জন্য মোটা একটা টিম দাঁড় করাতে হবে। বিজয় দিবসে নিয়মিতভাবে স্মরণ করা হয় শহীদ মুশতাক ও শহীদ জুয়েলকে। প্রীতি ম্যাচের মাধ্যমে ক্রিকেটারদের মাঝে জাগ্রত থাকে
দুজনের আত্মত্যাগ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এই অংশে থাকছে বিজয়ের 50 বছর পূর্তিতে দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন উদীয়মান বাংলাদেশ। আর এই আয়োজনের মধ্য দিয়ে শেষ করব বিরতিহীন সংবাদ। সবাইকে আবারও বিজয় দিবসের শুভেচ্ছা। বাংলাদেশ মাথাপিছু আয়, গড় আয়ু, জিডিপিতে পেছনে ফেলেছে অনেক দেশকে। কৃষি, বিদ্যুৎ সহ নানা খাতে এসেছে অভাবনীয় সাফল্য। হচ্ছে পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল। উন্নয়নের এই অগ্রযাত্রায় সমান তালে এগিয়েছে বেসরকারি খাতও। গড়ে উঠেছে বিলিয়ন ডলার কোম্পানি, সেখানে কাজ পাচ্ছেন হাজারো কর্মী। বিন্দু থেকে কিভাবে তারা মহিরুহ হয়ে দেশকে তুলে ধরেছে বিশ্ব দরবারে, সে গল্প অনেকের কাছেই বিস্ময়। দেশের তেমনই একটি শিল্প গ্রুপ মেঘনা। নতুন নতুন কারখানা করাই তার নেশা। সব মিলিয়ে কোম্পানির সংখ্যা দাঁড়িয়েছে 50-এ, চালুর অপেক্ষায় আরও 5টি। কর্মী বাহিনী 35,000-এর, বার্ষিক টার্নওভার প্রায় 30,000 কোটি টাকা। অথচ তার কর্মজীবন শুরু হয় মাত্র 175 টাকা বেতনে। বলছি দেশের অন্যতম বড় শিল্প গ্রুপ মেঘনা ও তার চেয়ারম্যান মোস্তফা কামালের কথা। মেধার শ্রমে দেশের শিল্পায়নে তিনি যুক্ত করেছেন নতুন মাত্রা। নদীকেন্দ্রিক শিল্প এলাকার মধ্যে অন্যতম নারায়ণগঞ্জের মেঘনা ঘাট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে মেঘনার পাড় ঘেঁষে বিস্তীর্ণ এলাকায় হয়েছে শিল্প কারখানা। কাঁচামালের চাহিদা পূরণ আর উৎপাদনের গতিতে মুখর এখানকার প্রতিটি মুহূর্ত। বিশাল এই এলাকার পট পরিবর্তনের শুরু 32 বছর আগে মোস্তফা কামাল নামে এক তরুণের হাত ধরে। দাঁড়াইয়া দেখতেছিলাম, একজন লুঙ্গি পরা লোক আসে, স্যার আমাদের এই আপনার বোধহয় জমি দেখতেছেন, সব আমার আত্মীয় স্বজন, চাষা বাবাদের, কোনো সমস্যা নেই এলাকায়, স্যার স্যার আসেন। তা আমি আমার শহরে গেলে ঠিকানা দিয়ে আসলাম দোকানের। কেনা যখন শুরু করি তখন এখানে একদম রাস্তার পাশে, রোডের পাশে, ঢাকা চিটাগং হাইওয়ের পাশে 15,000 টাকা বিঘা। আর এখন যেখানে দেখেন সুগারে 5,000 টাকা বিঘা, কিন্তু বলছে ওখানে ওদের জমি স্কেলার, যে এখানে না কিনলে আমি ওটা দিব না, আমরা এখানে এই এলাকায় বেশি যেতে চাই। তো ওইভাবে আমাদের এখানে জমি কেনা শুরু। 2006 প্রথম ইন্ডাস্ট্রি করি এই এলাকায়। রাস্তা ছিল আপনি 10-12 ফিট। তারপর এই রাস্তাটা আব্দুল মনিমকে দিয়া আমি চিটাগং রোড থেকে এই পর্যন্ত 10 কোটি টাকা দিয়ে করাছি আপনার রোডটা। 14 বছরের অভিজ্ঞতা আর স্বল্প পুঁজি নিয়ে শুরু করেন সয়াবিন তেলের কারখানা। নিরলস শ্রম আর অসীম সাহসিকতায় বদলেছেন অবহেলিত চরাঞ্চলের চেহারা। এখানে মানুষজন তরি তরকারি, ফল ফ্রুট, আমরা যখন ফেরি থামতো তখন তরি তরকারি, ফল ফ্রুট বিক্রি করতো। তারপরে সকালবেলা অনেক মাছ উঠতো, এখানে মাছ বিক্রি হতো। ইম্পোর্টেড মাছ হয় না, রেখে দিয়ে বলতো স্যার তাজা মাছ ধরছি এখানে। তো সেখান থেকে এই এলাকা কোথায় আসছে, দেশের বিবর্তন কিভাবে হয়েছে। আর কেউ কেউ তো এই এলাকায় দুবাইয়ের সাথে মিলেছে, যে দুবাই যত তাড়াতাড়ি রেপিড বিল্ড আপ হয়েছে, এই এলাকায় এইভাবে রেপিড বিল্ড আপ হয়েছে। আমি আসছি, বসুন্ধরা গ্রুপ আসছে, মাগুরা গ্রুপ আসছে। তেলের পর একে একে চিনি, আটা, ময়দা, লবণ, চাল, ডাল, মশলা থেকে শুরু করে গড়েন নানা নিত্যপণ্যের কারখানা। পরে আসেন কাগজ উৎপাদনে। আমরা ইন্ডাস্ট্রিয়াল পেপার, রাইটিং পেন, প্রিন্টিং পেপার, টিস্যু পেপার, মানে যে ধরনের পেপার আছে সব ধরনের আমরা তৈরি করি। ইন্ডাস্ট্রিয়াল পেপারে আমরা হচ্ছে লিডিং কোম্পানি। আমরা প্রায় বছরে 80 থেকে 90 হাজার টন কাগজ তৈরি করি। পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপের ব্যবসা বিস্তৃত খাদ্যপণ্য থেকে সিমেন্ট, স্টিল, অ্যাভিয়েশন, আর্থিক, প্রিন্টিং, প্যাকেজিং, স্টেশনারি, আবাসন, জ্বালানি, পরিবহন সহ নানা খাতে।
আছে 50টি কারখানা। ওনার বড় প্রজেক্ট হয়ে আসলো এডিবল ওয়েল থেকে নেক্সট আসলেন উনি সিমেন্টে এসছেন, মাঝে সিমেন্টে এসছেন। পিপি ব্যাগ লাগবে সিমেন্টের জন্য, পিপি ব্যাগসে গেছেন। তো এইভাবে স্টেপ বাই স্টেপ উনি প্রসিড করছেন। বেসরকারি খাতে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের সফল রূপকার মোস্তফা কামাল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানা রয়েছে অস্ট্রেলিয়ার টিআইসি, জাপানের সাকাতা, সুইজারল্যান্ডের সিকা, নরওয়ের জতুন, জার্মানির সিগওয়ার্ক সহ 9টি বিদেশি কোম্পানির। সব মিলিয়ে এখানে কারখানা আছে 23টি। এখন স্বপ্ন কুমিল্লায় আরও বড় অর্থনৈতিক অঞ্চল করার। অনেক বিদেশি কোম্পানি কিন্তু ইনভেস্ট করছে এবং অলরেডি কয়েকটা কোম্পানি চালু হয়ে গেছে এবং আরও কয়েকটা কোম্পানি চালু হবে। কৈশোরে চাকুরিজীবী বাবা সাইকেলের আবদার মেটাতে না পারায় অভিমানে বাড়ি ছাড়েন মোস্তফা কামাল। পুরান ঢাকায় এসে চাকুরি নেন 175 টাকা বেতনে। 2 বছর পর পুরনো মাইক্রোবাস কিনে ব্যবসা শুরু করলেও আসেনি সাফল্য। তারপর টং দোকানে শুরু ভোগ্যপণ্যের ব্যবসা। ব্যর্থতা এসেছে, তবে হাল ছাড়েননি। শুরুতে অ্যানালগ, তারপর সেমি অটোমেটেড থেকে স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থায় যায় মেঘনা গ্রুপ। দেশের প্রায় 50% পরিবার তাদের ফ্রেশ ব্র্যান্ডের কোনো না কোনো পণ্য ব্যবহার করে। শুধু আমদানি নির্ভরতা কমানো নয়, যুক্তরাজ্য, ফ্রান্স, ভারত, জাপান সহ বিশ্বের 11 দেশে পণ্য রপ্তানি করেন তারা। মেঘনার 32 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি গত 1 দশকে। এ সময়ে 2 অর্থনৈতিক অঞ্চল ও কারখানার আধুনিকায়নে বেড়েছে বিনিয়োগ, কর্মসংস্থান 2। এখন তারা মনোযোগী 3,500 কোটি টাকা ব্যয়ে প্লাস্টিক পণ্যের কাঁচামাল তৈরির কারখানা নির্মাণে, যেখানে সরাসরি কর্মসংস্থান হবে 1,500। রপ্তানিযোগ্য সিরামিক পণ্য উৎপাদনের কাজও চলছে পুরোদমে। একক লাইনে সর্ববৃহৎ এই কারখানায় কর্মসংস্থান 800 লোকের। $100 কোটি এসব কোম্পানি গড়ে ওঠার পেছনে সরকারের নীতি সহায়তার অবদানও কম নয়। বন্ডেড সহ নানা রকম শুল্ক সুবিধা দেয়া, ব্যবসার পরিবেশ উন্নয়ন, জ্বালানি ও অবকাঠামো সুবিধা নিশ্চিতে অবদান রেখেছে সরকার।